আমি তোমাদের একটি গল্প বলবো, আমাদের স্বপ্নে বেঁচে থাকার গল্প, তাঁবুর ভেতর থেকে আসা একটি গল্প, ক্ষুধায় যন্ত্রণায় অনুপ্রাণিত ও অন্ধকার রাতের আতঙ্কে অলংকৃত গল্প। এটা আমার দেশের গল্প, মুষ্টিমেয় শরণার্থীর গল্প। তাদের ২০ জনের জন্য মাত্র ১ পাউন্ড ময়দা বরাদ্দ, আর আছে একটুখানি ত্রাণের প্রতিশ্রুতি, উপহার ও পার্সেল। এই গল্পটি দুর্দশাগ্রস্তদের, যারা ১০ বছর ধরে লাইনে দাঁড়িয়েছিল, ক্ষুধায়, কান্নায় ও বেদনায়, কষ্ট ও কিছু পাওয়ার আকাঙ্ক্ষায়। এটি এমন মানুষের গল্প যারা বিভ্রান্ত হয়েছিল, যাদের বছরের পর বছর ভুল বুঝিয়ে রাখা হয়েছিল, তবু তারা প্রতিবাদী হয়ে ওঠে। তারা বিচ্ছিন্ন কিন্তু ঐক্যবদ্ধ। তারপর আলো থেকে যখন তাঁবুর দিকে অগ্রসর হয়, প্রত্যাবর্তনের সেই বিপ্লব তাদের জায়গা করে দিল তাঁবুর অন্ধকারে। মনে পড়ছে কোনো গল্পের কথা? কার গল্প? কাদের গল্প? ফিলিস্তিনিদের গল্প। এই ছিল কবিতার শিরোনাম। কবিতাটি লিখেছেন কবি কামাল নাসের। হ্যাঁ, ফিলিস্তিনিদের কথা বলছি, গাজাবাসীর কথা বলছি, যেই ঘটনার সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা বিভিন্ন ভিডিও ফুটেজের মধ্য দিয়ে প্রতিদিন আমাদেরকে বিব্রত করছে, আমাদের নৈতিক অবক্ষয়ের চেতনা বারবার সকলের সামনে এনে দিচ্ছে এবং আয়নায় নিজের দিকে তাকানোর যে বিব্রতকর পরিস্থিতি, সেটি আরও দিনকে দিন যেন বাড়িয়ে তুলছে। সবাইকে আমন্ত্রণ জানাই সকাল 24-এর আজকের আয়োজনে। আজ বুধবার ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, আজ ৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। প্রতিদিন যে অবক্ষয়ের ঘটনা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসছে, ঘটে যাচ্ছে, ধিক্কার জানাই তাকে। ফিলিস্তিনদের গল্প দিয়ে শুরু করেছিলাম, আর অন্যান্য প্রসঙ্গ তো থাকছেই। শুরুতেই পত্রিকার সংবাদ শিরোনাম পড়ব। সমকাল দিয়ে শুরু করা যাক। ট্রাম্প বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বললেন আলোচনায় রেহমান সুবহান। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে, অপ্রয়োজনীয় আমদানি দিয়ে বাণিজ্য ঘাটতি মেটানো সম্ভব নয়। তার পাশে আমরা ইনসার্টে একটি ছবি দেখতে পাচ্ছি, খেয়াল করলে দেখবেন। এখানে বলা হচ্ছে, ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে মঙ্গলবার সকালে মাদারীপুরগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে পিলারে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়। তারই নিচে নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক, নির্বাচন কেন্দ্রিক সব সংস্কার এক অধ্যাদেশে করা সম্ভব। 4 খাতে সংস্কারের পরামর্শ, কর্মসংস্থান হবে ৩৫ লাখ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব। তার পাশে আরও একটি শিরোনাম, ছিল না প্রস্তুতি, এখন ভরসা ভিডিও। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে হামলা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৬০ জন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেস্তোরাঁ মালিকদের। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা 5টি, আইএফসির প্রতিবেদন। আইএফসি বলছে, বাংলাদেশের অর্থনীতি যে গতি প্রত্যাশা করে তার বিপরীতে বিদেশি বিনিয়োগের হার অপর্যাপ্ত, বাংলাদেশ ভালো করছে না। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 60 জন গ্রেফতার। ইসরায়েল বিরোধী বিক্ষোভ সোমবার চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, বগুড়া, গাজীপুর, খুলনা ও কুমিল্লায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়াচ্ছে শাপাপ, বড় বিনিয়োগ স্টার্ট আপ কোম্পানি। সৌদি আরবের শাড়ি ও বাংলাদেশের শপাপ মিলে গঠন করেছে সিল্ক গ্রুপ। নতুন এই গ্রুপ পেল 11 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ। জট 4 বিসিএস এর বিপাকে চাকরি প্রার্থীরা। চলমান 4টি বিসিএস এর জট শেষ করে পরবর্তীতে একটি বিসিএস 1 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা। পড়ছি কালের কণ্ঠ, যেখানে মার্কিন চীন পাল্টাপাল্টি বিশ্ব বাণিজ্য নিয়ে শুল্ক যুদ্ধে তছনছ হচ্ছে, সেই প্রসঙ্গে একটি শিরোনাম।
যুক্তরাষ্ট্রের মূল্য ছাড় ও ত্রয়োদশ স্থগিতের নির্দেশ আসছে 20 থেকে 30% রপ্তানি হ্রাসের শঙ্কা। শুল্ক ঝড়ে পরাস্ত ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক উচিত হয়নি, বললেন পল ট্রুগম্যান। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার চান বিশ্ব নেতারা এবং ডব্লিউটিওতে মামলা করল চীন। মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোর গ্যাং। 16 বছরে মামলা 11.5 লাখ। রংপুরে অভিযানের মধ্যেও মাদকের আগ্রাসন। চলতি বছর ইয়াবা, ফেন্সিডিল ও বিদেশি মদ জব্দ ব্যাপক হারে বেড়েছে। হাসিনাকে ফেরানোর বিষয়টি চূড়ান্ত হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এখন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। পড়ছে দৈনিক ইত্তেফাক। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে শুরু হয়েছে শোভাযাত্রার প্রস্তুতি ও দেওয়াল চিত্রায়ন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকা থেকে তোলা একটি ছবি। তারই নিচে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধে সরকারি পদক্ষেপ জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা। $1 বিলিয়ন তহবিল দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বললেন বিডা চেয়ারম্যান। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এবং সুপ্রিম কোর্টে জয় ট্রাম্পের, পেলেন আরও অভিবাসী তাড়ানোর সুযোগ। সবশেষে যুগান্তর, সত্যের সন্ধানে নির্ভীক। জুলাই বিপ্লবে বদলে যাচ্ছে দ্বীপের মানচিত্র। সাগরের বুকে নতুন সন্দ্বীপ। সাগরের 3 যুগে ফেরত দিল 400 কিলোমিটার ভূমি। স্যাটেলাইট গবেষণায় সন্দ্বীপ। এদিকে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নাসার সঙ্গে আর্টেমিস আর্কডক্স চুক্তি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলেন সালাউদ্দিন আহমেদ। ছাত্রদলের বিক্ষোভ। দেশীয় সংস্কৃতিতে বড় কর্মসূচি বিএনপির। পহেলা বৈশাখ উদযাপন এবং 3rd টার্মিনাল প্রকল্পে ঘন ঘন পিডি বদল। 100 কোটি টাকা ক্ষতি 3 মাসে। এই ছিল আজকের সকালবেলার সংবাদ শিরোনাম। এবার একটু বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। সকালের বাজারের খবরাখবর জানাতে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আফসান সাদিক। সাদিক, শুভ সকাল আপনাকে। একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নারায়ণগঞ্জ, আমরা সবাই জানি সবসময় সেখানকার অর্থনীতি চাঙ্গা থাকলে আমাদের বাংলাদেশের সব অঞ্চলের জন্য সেটি ভালো। এবং খুবই জমজমাট সকালের বাজার দেখতে পাচ্ছি। মাছ বাজারে আছেন আপনি, সেখানকার বাজারে দরদাম কিরকম, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সম্পর্ক এখন কেমন? শুভ সকাল তাসনুভা। সেই ভোর থেকে কিন্তু নারায়ণগঞ্জে যে 3 নং মাছঘাট এলাকা রয়েছে এবং নারায়ণগঞ্জের একটি অন্যতম মাছ বাজার, সেখানে বিক্রেতাদের হাঁকডাকা কিন্তু মুখর হয়ে উঠেছে। আপনাকে যদি জানাই তাহলে ঈদ পরবর্তী মাছ বাজার, যেটি সাধারণ যে সকল বিক্রেতা রয়েছেন তারা বলছেন আসলে স্বাভাবিকের সময়ের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম রয়েছে। আর ক্রেতারা যেটি বলছে বিষয়টি, তারা বলছেন যে আসলে স্বাভাবিকই রয়েছে দরদামের বিষয়টি। এবং আপনাকে যদি মাছের দামের বিষয়টি জানাই তাহলে পাঙ্গাস বিক্রি হচ্ছে 550 টাকা কেজি দরে শুরু হয়েছে। আর সেই সাথে তেলাপিয়া বিক্রি হচ্ছে 140 টাকা, বোয়াল মাছ বিক্রি হচ্ছে 550 টাকা কেজি এবং সেই সাথে রুই বিক্রি হচ্ছে 360 টাকা কেজি দরে। আর কাতলা বিক্রি হচ্ছে 450 এবং আর মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। আর ছোট বড় যে সকল মাছ রয়েছে সেগুলি বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এগুলি মূলত 200 টাকা কেজি দরে শুরু হয়েছে প্রকারভেদে এবং ঠেকেছে প্রায় 600, 700 এবং 800 টাকা কেজি পর্যন্ত। সাধারণ ক্রেতা যেটি বলছেন, বিক্রেতারা বলছেন যে আসলে শহরের নারায়ণগঞ্জের যে অন্যতম একটি মাছ বাজার এবং সেই সাথে এই মাছ বাজার থেকেই কিন্তু আসলে শহরের বিভিন্ন যে বাজারগুলি রয়েছে সেখানে মাছ সরবরাহ হয়ে থাকে। আর নদী বেষ্টিত নারায়ণগঞ্জ এবং নদীর তীরবর্তী এই বাজার হওয়াতে বাংলাদেশের শুধু পার্শ্ববর্তী যে সকল নদী রয়েছে সেগুলি নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে এই বাজারে। এবং ক্রেতারা যেটি বলছেন যে আসলে নিয়মিত বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থাটি সেটিতে আসলে তারা দৃশ্যমান দেখেন না এবং এটিকে নিয়মিত বাজার তদারকির বিষয়টি কিন্তু আসলে তারা দাবি জানিয়েছেন। তাসনুভা, বলা যায় আসলে নারায়ণগঞ্জের 3 নং মাছঘাট এলাকা থেকে সকাল থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ পরিস্থিতি।
তাসবা। সাদিক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা আহসান সাদিকের কাছ থেকে শুনছিলাম নারায়ণগঞ্জের সকালবেলা মাছ বাজারের খবরাখবর। প্রিয় দর্শক, এবারে সকাল 24 থেকে তাসবা ভুনা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে এসে আরও আয়োজন। যেমনটা বলছিলাম, অন্যান্য আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি তাসনুফা মোহনা। আমন্ত্রণ আরও একবার সকাল 24 দেখার। এবারে বিজু উৎসব নিয়ে একটুখানি কথা বলতে চাই। প্রতি বছর বৈশাখের শুরুর এই সময়টা রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিজু উৎসব শুরু করেন। তো সেই শুরু হয়েছে বিজু উৎসব এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আয়োজনের হাত ধরেই বিজু মেলা নানা আয়োজনে এবার মুখরিত। এটি নিয়ে আরও বিস্তারিত জানবো। এবারে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, শুভ সকাল জানাই আপনাকে। বিজুর অনেক অনেক শুভেচ্ছা এবং আসন্ন বৈশাখ তারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রাঙামাটিতে আমাদের যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছেন তারা বৈশাখকে বিজু উৎসবের নামকরণের মধ্য দিয়ে পালন করে থাকেন এবং এই আয়োজনের প্রস্তুতি চলে বেশ খানিকটা আগে থেকেই। সেই প্রস্তুতি চলছে এখন। তারা কিভাবে পালন করছেন এই বছর? মূলত হচ্ছে যে বাঙালিরা জনগোষ্ঠী রয়েছে সারা দেশে, তারা আসলে বাংলা বছরকে বিদায় এবং বরণকে রেখে যে পহেলা বৈশাখ উদযাপন করে। পাহাড়ের চিত্রটা হচ্ছে কিছুটা ভিন্ন, যে এখানকার যে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস রয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা, টংচঙ্গা, খিয়াং, বোম, রাখাইন, এই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আসলে এই বাংলা বছরের তাদের আলাদা আলাদা বর্ষপঞ্জিকা রয়েছে। সেই বর্ষপঞ্জিকাকে বর্ষপঞ্জির বিদায় এবং নতুন বছরকে বরণ করে নানা ধরনের তাদের সংস্কৃতি রয়েছে। এটি আসলে বলতো এইখানে পার্বত্য চট্টগ্রামের বসবাসকারীদের অন্যতম বড় সামাজিক উৎসব হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে দীর্ঘদিন ধরে। এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণকে কেন্দ্র করে এপ্রিলের শুরু থেকেই আমরা দেখেছি রাঙামাটিতে বেশ কিছু আয়োজন রয়েছে এবং রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণে 3 তারিখ থেকে 9 তারিখ মতো, আজকে মেলা শেষ দিন, সেইখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে প্রতিদিনই আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতিগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। একই সাথে বিভিন্ন তাদের যে মারমা, চাকমা, ত্রিপুরা, তাদের যে বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে, সেই খেলাধুলাগুলো সেখানে নিয়মিত পরিবেশন হচ্ছে। ঘিলা খেলা, নাদেং খেলা সহ নানা ধরনের বাস্তব নৃত্য, এই ধরনের খেলাগুলো সেখানে পরিবেশন হচ্ছে এবং এই মেলা এবং এই উৎসবকে কেন্দ্র করে সেখানে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলায় আমরা দেখেছি যে স্থানীয়দের যে উৎপাদিত হাতে বোনা যে পোশাক, সেই পোশাক হচ্ছে গহনা, নানা ধরনের জিনিসপত্র সেখানে বিক্রি করা হচ্ছে। সেখানকার যে মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন যে চাকমারা যে বিজু উৎসব পালন করে থাকে, যেটি ছিল 12 তারিখ ফুল বিজুর মধ্যে দিয়ে যে বর্ষ বিদায় করবেন, সেই বর্ষ বিদায় অনুষ্ঠানটি আসলে তারা উৎসবে সামিল হতে এই মেলাতে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের বিজু উপলক্ষে যে খাওয়া দাওয়া হবে বা ঘরে যেখানে বেড়ানোর উৎসব, সেখানে এসে নতুন পোশাকের জন্য তারা বিভিন্ন মেলা থেকে পোশাক কিনছেন। আজকে সকাল 9টার দিকে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে একটি মেলা রয়েছে এবং এটা মূলত আসলে 12 তারিখ হচ্ছে ফুল বিজু এবং 13 তারিখ হচ্ছে মূল বিজু। এই মাধ্যমে আসলে মোটামুটি পাহাড়ের সেই বড় সামাজিক উৎসবটি আসলে শেষ হতে যাচ্ছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জি, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য। নববর্ষ উদযাপন এবং পুরাতন বছরকে বিদায়, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ দুটোই যেমন বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বিজু উৎসব ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিজু উৎসব সহ বিজু মেলা সবকিছু নিয়ে আলোচনা হচ্ছিল সহকর্মী জিয়াউল হকের সঙ্গে। এবারে চলুন দেখে আসা যাক গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কি বলছে, সেই সঙ্গে আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.6 ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 35.5 ও সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 35.3 ও সর্বনিম্ন 23.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 34.4 ও সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 34.8
ও সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33.9 ও সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 35.5 ও সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 34 ও সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে 19.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে 36.4 ডিগ্রি সেলসিয়াস। আজ প্রায় সকল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানাচ্ছিলাম আবহাওয়ার খবরাখবর। এবারে আমের খবর জানাবো। দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নওগাঁ। গত কয়েক বছরের মধ্যে এবারে আমের মুকুল বেশি আসায় ভালো ফলনের আশা করছেন আম চাষিরা। তবে বৃষ্টির দেখা না মেলায় কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। আমের খবর জানাবো। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনাকে শুভ সকাল জানাই। আমের মুকুলই শুধু নয়, আমও বেশ বড় হতে শুরু করেছে, আর আমরা তো খুব আশাবাদ ব্যক্ত করলাম যে আমের ফলন এবারে অনেক বেশি ভালো হবে। তো নওগাঁ থেকে কি কি আপডেট তথ্য আপনি আমাদেরকে দিতে পারেন এই বিষয়ে? নিশ্চয়ই তাই। আপনার মতো নওগাঁর যারা কৃষক আছেন, চাষি আছেন, তারাও ঠিক একই রকম আশাবাদ ব্যক্ত করছেন যে এবার খুব ভালো ফলন আসবে আমের। কিন্তু একটু আগে যে আবহাওয়ার পূর্বাভাসের কথা বলছিলেন, যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছিলেন আপনি, এই বৃষ্টির যেই সম্ভাবনা সেটিও আসলে প্রার্থনা করে এখানকার কৃষকরা। কারণ ঠিক এই মুহূর্তটাতে আমের জন্য আসলে বৃষ্টির খুব বেশি প্রয়োজন, এমনটাই কিন্তু বলছে এখানকার চাষিরা। প্রতি বছরই আসলে এই মৌসুমটাতে খুব অল্প পরিসরে বৃষ্টিপাত হয়ে থাকে, যেটি আমের জন্য খুবই উপকারী। কিন্তু এবার নওগাঁ অঞ্চলে, অন্যান্য জায়গায় দু একদিন আগে বৃষ্টি হয়েছে আমরা খবর পেয়েছি, কিন্তু নওগাঁ অঞ্চলে আসলে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে সেটি হলে আম যে পড়ে যাচ্ছে, এখন আসলে যে গুটি আমগুলো আছে সেগুলো যে পড়ে যাচ্ছে, সেই প্রবণতাটা বেশ খানিকটা কমে আসবে। আপনি জানেন যে নওগাঁ আম উৎপাদনের জন্য এটাকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। এবারে প্রায় 35,000 হেক্টর মতো জমিতে আসলে এই আমের বাগান গড়ে উঠেছে, সেগুলোতে আমও এসেছে বেশ ভালোভাবেই। তবে যেহেতু এখন পর্যন্ত বৃষ্টিপাত নেই, সেই জায়গা থেকে আসলে চাষিরা তাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে, বিশেষ করে মেশিন দিয়ে যে পানি স্প্রে করার যে বিষয়গুলো আছে সেগুলো করে কিন্তু তারা আসলে এই আম গাছগুলোতে পানির ব্যবস্থা করছেন। কৃষকরা বলছেন যে এটি করা গেলে আসলে আমের যে গোড়াগুলো আছে এগুলোতেই শক্ত হবে, পরিপক্ক হবে, তাতে করে আম পড়ার যে প্রবণতা সেটি কমে যাবে। এইবারে নওগাঁ অঞ্চলে বিশেষ করে আম্রপালি, বাড়ি 4 এই জাতের আমগুলো আসলে বেশি চাষ হয়েছে। আশা করা হচ্ছে যে পোরশা, নিয়ামতপুর, সাপাহার এই অঞ্চলগুলোতে আসলে ছোট ছোট আমের গাছ, সেগুলো থেকে এবার কয়েক হাজার মেট্রিক টন আসলে আম উৎপাদন হবে। আপনি জানেন যে গত বছরগুলোতেও প্রায় কয়েকশো কোটি টাকার বাণিজ্য হয়েছে এই একমাত্র নওগাঁ থেকে। আসলে সাপাহারের সবচেয়ে বড় বাজার তৈরি হয়, সেটি আসলে এবার আশা করা হচ্ছে যে এইবারও তার ব্যতিক্রম হবে না। সবকিছু অনুকূলে থাকলে হয়তো আর মাসখানেক পর থেকে এই আমগুলো পরিপক্ক আরো হওয়া শুরু করবে এবং তারপরে কিন্তু আমগুলো বাজারে আসা শুরু হবে। সব মোটামুটি এরকমটা ছিল। চাষিরাও ঠিক একই রকম আশা করছেন, হয়তো দু একদিনের মধ্যে বৃষ্টিপাত হলে এই আমগুলোর জন্য আসলে আরো বেশি উপকার হয়, এমনটাই নওগাঁ থেকে। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবারে বৃষ্টিপাতের শঙ্কা না, বৃষ্টিপাত যাতে হয় সেই আশঙ্কাটাই আমরা করতে চাই, প্রত্যাশা করতে চাই, যাতে করে আমের ফলন এবারও অনেক অনেক বেশি ভালো হয়। যাই হোক, অন্য প্রসঙ্গে ফিরে যাচ্ছি। মহাকাশে অভিযানের লক্ষ্যে 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে সমঝোতা সই করেছে বাংলাদেশ, যার সুফল মিলতে পারে আরও 2 দশক পর। আর চলতি বছরেই দেশে $100 কোটি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপস্থিত নাসার প্রতিনিধি দল। 54তম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির সঙ্গে সমঝোতা সই করে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, এর মাধ্যমে নতুন গ্রহে বাংলাদেশি তরুণদের যাত্রা, মহাকাশ বিজ্ঞান ও গবেষণার পথ সুগম হলো। আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসা অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা
পজিশন নিতে পারবে, আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর দেশে $100 কোটি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যারা অর্থায়নে অগ্রাধিকার দিতে চায় বেসরকারি খাতকে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, শুধু ডলার নয়, বহুজাতিক মুদ্রায় অর্থায়নের পথ সহজ করতে কাজ করছে সরকার। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি, যত বেশি প্রাইভেট সেক্টরের ভালো ক্লায়েন্টদেরকে আমাদেরকে অ্যাক্সেস দিতে পারি, ওনারা ওদের মধ্যে রিস্ক অ্যাসেস করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। সো এনডিবির রোলটা একদম ক্লাসিক ওয়ার্ল্ড ব্যাংকের যে সফট লোন ক্যাটাগরি সেটা কিন্তু না, ওনারা মোর লাইক এডিবি বা আইএফসি, তাদের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। এদিন দেশের তৈরি পোশাক নির্মাণ, ডিজিটাল ফাইন্যান্স ও মধ্যবিত্তের আবাসন খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি। তারা মনে করছে, কার্যকর সংস্কারের মাধ্যমে বাংলাদেশে বিপুল বিনিয়োগ ও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সম্ভব এই 4 খাতেই। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের প্রতি যে কোনো ইতিবাচক কথা শুনলে আমাদের মনটা ভরে ওঠে, আমরা আরও বেশি প্রত্যাশা নির্ভর হয়ে উঠি এবং আরও বেশি আশাবাদী হয়ে উঠি। এই ছিল আজকের সকাল 24-এর আয়োজন। ছোট্ট একটি লাইন দিয়ে শেষ করতে চাই। একই সময় দুনিয়ার দুই দিকে দুইটা শিশু নামাজে দাঁড়াইল তাদের আব্বার পেছনে, একজন ঈদের আরেকজন জানাজার। আবির আবরাজের লেখা কবিতা ফিলিস্তিন অনুকবিতাটি পড়ছিলাম, এর ব্যাখ্যা আমরা কম বেশি সবাই জানি। শুধু বলতে চাই যে আবার আগে শুভ সকাল আরও একবার।